সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনার্স তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষ সম্মান ইসলামিক স্টাডিজ মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 1 সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম বিশ্ব পরিচিতি। তোমাদেরকে সব শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত ধৈর্য সহকারী ক্লাস অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তোমাদের সামনে আমি মুসলিম বিশ্বের একটি মানচিত্র উপস্থাপন করেছি, যেটা তোমরা অনেকে দেখতে পাচ্ছ। এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দেওয়া হয়েছে। এখানে যেমন কাজাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরান আছে, পাকিস্তান আছে, তুর্কি আছে, সিরিয়া আছে, ইরাক, জর্ডান, মিশর, তুরস্ক, লিবিয়া, আলজেরিয়া, মালি, মরক্কো, চাদ, এভাবে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলোর কথা উল্লেখ আছে। আমি পরবর্তী অংশে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে মুসলিম বিশ্বের সংক্ষিপ্ত পরিস্থিতি সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা মুসলিম বিশ্বের সংস্থা সংগঠন সম্পর্কে জানতে পারবে। মুসলিম বিশ্বের সংকটের যে নানা কারণ রয়েছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপর মুসলিম বিশ্বের সংকট উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে তোমরা জানতে পারবে। তোমাদেরকে এগুলো জানার প্রতি আগ্রহ দেখিয়ে আমি তোমাদের ক্লাসে মূল অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এখন মুসলিম বিশ্বের সংক্ষিপ্ত পরিচয়। মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ যে ফ্যান বন্ধ করে দাও, ফ্যান বন্ধ। যারা ইসলামের অনুসারী সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তাদের গঠিত রাষ্ট্রই হচ্ছে মুসলিম রাষ্ট্র। আমরা তাদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে অভিহিত করে থাকি। এখন স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে মুসলিম রাষ্ট্রের সংখ্যা প্রায় 55টি। পৃথিবীর মোট জনসংখ্যার 1/5 হচ্ছে মুসলিম। মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা ইহুদি খ্রিস্টানদের অ্যালার্মিং একটা বিষয়। তারপর মুসলিম অধ্যুষিত অঞ্চল মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, এগুলো এ সমস্ত অংশে মুসলমানদের সংখ্যাধিক্য রয়েছে। মুসলমানদের সংখ্যা তুলনামূলক বেশি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে রয়েছে। এবার মুসলিম বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠন নিয়ে কথা বলছি তোমাদের সামনে। যে প্রধান সংগঠনগুলোর নাম আমি এখানে উপস্থাপন করেছি। ইসলামী সহযোগিতা সংস্থা, যেটাকে ওআইসি আমরা বলে থাকি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এরপর আরব লীগ, লিগ অফ আরব স্টেটস। তারপর আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। তারপরে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, রাবাত আলম আল ইসলামী, ওয়ামি, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর মুসলিম ইয়ুথ, ইফসু, ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশন ফর স্টুডেন্ট অর্গানাইজেশন। এ সমস্ত সংস্থা সংগঠন সম্পর্কে আমি তোমাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরব। আমি এখন উপস্থাপন করছি ওআইসির বিষয়ে। ওআইসি আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন। এই সংগঠনটি 1969 সালের 21শে আগস্ট মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠা লাভ করে। মূলত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন দখল, এই ইস্যুকে কেন্দ্র করে জেরুজালেমকে রক্ষা করার কিছু শপথ নিয়ে মুসলিম কান্ট্রিগুলোর প্রেসিডেন্টের সমন্বয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রথমে সদস্য ছিল 25টি দেশ, বর্তমান সদস্য হচ্ছে প্রায় 57টি দেশ। সদর দপ্তর হচ্ছে
সৌদি আরব বা জিদ্দা। এর অঙ্গ সংগঠনগুলো হচ্ছে এই 4টি: রাষ্ট্রপ্রধানদের সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, সাধারণ সচিবালয়, আন্তর্জাতিক ইসলামী আদালত, ইসলামী আদালত। তারপর হচ্ছে এর মহাসচিব হচ্ছে ইউসুফ আল তায়ামিন, তিনি সৌদি আরবের নাগরিক। এর কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম দেশগুলোর ঐক্য সংহতি বৃদ্ধি করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সদস্যদের মধ্যে পরামর্শ বৃদ্ধি করা, বর্ণ বৈষম্য ও উপনিবেশিকতাবাদের অবসানের চেষ্টা করা, পবিত্র ভূমির হেফাজত, বিশেষত বায়তুল মুকাদ্দাসকে উদ্ধার করা, মুসলমানদের মর্যাদা, স্বাধীনতা ও অধিকার রক্ষার সংগ্রাম মজবুত করা। এ সমস্ত উদ্দেশ্যকে নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। বর্তমানে যদিও অনেকটা নিষ্ক্রিয় সংগঠনের পর্যায়ে এটা অবস্থান করছে। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি লিগ অফ আরব স্টেটস বা লিগ অফ আরব স্টেটস। এটা হচ্ছে আরব দেশগুলোর একটি সংগঠন। 1945 সালে 27 মার্চ মিশরের রাজধানী কায়রোতে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমান প্রতিষ্ঠাকালীন যে সদস্য ছিল তার মধ্যে 7টি দেশ ছিল: মিশর, সিরিয়া, ইরাক, লেবানন, সৌদি আরব, ইয়েমেন, জর্ডান। বর্তমানে এই সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 22টি দেশে রূপান্তর হয়েছে। এর সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশরে। মহাসচিব হচ্ছে আহমেদ আবুল গেইত। আরব লীগের যে লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, আরব বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষা করা। এ সমস্ত লক্ষ্যকে সামনে রেখে দেশটি এগিয়ে যাচ্ছে। এর যিনি প্রধান দায়িত্ব পালন করেন তার পদবি হচ্ছে মহাসচিব। এরপরে আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি এখানে চলে যাচ্ছি। আইডিবি প্রতিষ্ঠা লাভ করে 1973 সালের ডিসেম্বরে ওআইসির অর্থমন্ত্রীদের একটি সম্মেলন এই আইডিবি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এর কার্যক্রম শুরু হয় 1975 সালের 20 অক্টোবর। আর্থিক যে সংগঠনগুলো এখানে লেনদেন শুরু করা হয় 1976 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো শুরু হয়। বর্তমান সদস্য প্রায় 56টি। সদস্য হওয়ার শর্ত হচ্ছে সদস্য প্রার্থী দেশকে অবশ্যই ওআইসির সদস্য হতে হবে। এর কার্যক্রমগুলো আমি উপস্থাপন করছি তোমাদের সামনে। এই আইডিবি এর কয়েকটি উল্লেখযোগ্য কার্যক্রম, তার মধ্যে ইসলামিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা, ইসলামিক গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর উন্নয়নের জন্য সহযোগিতা করা, বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতার জন্য ইন্স্যুরেন্স সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক কর্পোরেশনের সহযোগিতা করা। এ সমস্ত উদ্দেশ্যকে নিয়ে আইডিবি কাজ করে যাচ্ছে। মুসলমানদের জন্য একটা কমন মার্কেট প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়েও কাজ করছে, যদিও এটা এখনো সম্ভব হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এক্ষেত্রে তারা সাকসেস হতে পারবে, এই আশাবাদ করছি। এরপর আমরা জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এই সংগঠনটি হচ্ছে যে তেল বিক্রিকারী যে দেশগুলো আছে বিশ্বে, যারা তেলের প্রতিনিধিত্ব করছে, তাদেরকে নিয়ে এই সংগঠনটি 1981 সালের 25 মে আবুধাবি বা সংযুক্ত আরব আমিরাতে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এর সদস্য রাষ্ট্র হচ্ছে 6টি: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। এ সমস্ত দেশকে নিয়ে এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। মহাসচিব আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এর যে মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে এই সমন্বয়, সংহতি ও যোগাযোগ রক্ষা, সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বয়, সংহতি ও যোগাযোগ রক্ষা করা, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন বৃদ্ধি করা, তবে আন্তরিকতা আন্তঃবিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা, রাজনৈতিক ও ভৌগোলিক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা, অন্যান্য মুসলিম রাষ্ট্রের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করা। এ সমস্ত বিষয় বা উদ্দেশ্যকে নিয়ে, লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে গালফ কোঅপারেশন কাউন্সিল কাজ করে যাচ্ছে এবং এর
মূল যে এজেন্ডা সেটা হচ্ছে তেলের দাম স্থিতিশীল রাখা, তেলে যাতে অস্থিরতা না হয়, এবং যারা তেল তেল সম্পদ রক্ষাকারী দেশ রয়েছে, উত্তোলনকারী দেশ, তাদের স্বার্থ যেন অব্যাহত থাকে, তাদের মানে স্বার্থের যেন প্রাধান্য থাকে দাম নির্ধারণের ক্ষেত্রে বহুজাতিক কোম্পানির চেয়ে তাদের স্বার্থ যেন বেশি দেখা হয়। এরপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এখানে এটাও মূলত তেলকে কেন্দ্র করে। এটা 1960 সালের 14 সেপ্টেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারকাসে এটা যাত্রা করে। দুঃখিত, আমি একটু আগে যেটা জিএসসিসির কথা বলেছি, যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, সেটা সাধারণত হচ্ছে ইরান ইসলামী বিপ্লবের পরে এই সংগঠনটি যাত্রা শুরু করেছিল। ইরানের প্রতি বিতন্ত্র আরব দেশগুলো এটা ঐক্য প্রতিষ্ঠা করেছিল। অপেক্ষা হচ্ছে 1960 সালের 14 সেপ্টেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারকাসে এটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 5টি দেশ, বর্তমানে আরো 12টি দেশ রয়েছে। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য 5টি দেশের মধ্যে হচ্ছে ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা। আরো পরবর্তী যে 7টি দেশ যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে আলজেরিয়া, কাতার, নাইজেরিয়া, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আঙ্গোলা ও ইকুয়েডর। সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। মহাসচিব হচ্ছে মোহাম্মদ বারকিন্ডু। সাংগঠনিক কাঠামো এখানে 3টি সম্মেলন তাদের হয়েছে: বোর্ড অফ গভর্নর্স, ওপেক সচিবালয়, তারপর হচ্ছে সম্মেলন। এ সমস্ত সংগঠনকে নিয়ে ওরা যাত্রা করছে। লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে খনিজ তেলকে আন্তর্জাতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা, তেলের দামের নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জন করা, তেল আহরণ, শোধন ও বিপণনের কাজে বিদেশি সংস্থাগুলোর উপর মালিকানা রাষ্ট্রসমূহের দর কষাকষির ক্ষমতা বাড়ানো, তেলের মধ্যে স্থিতিশীলতা, মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা যাতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত না হয়, সকলের সুবিধার্থে তেলের দাম বা মূল্য স্থির রাখার চেষ্টা করা। এইগুলো এ সমস্ত উদ্দেশ্যকে নিয়ে ওপেক যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটি সক্রিয় রয়েছে, তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো শক্তিশালী সংগঠন হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। এরপর হচ্ছে রাবায়তে আলম আল ইসলামিয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন, সৌদি কর্তৃক পরিচালিত। যদিও প্রতিষ্ঠা হচ্ছে 1962 সালে ফয়সাল বিন আব্দুল আজিজ এটা প্রতিষ্ঠা করেন। সদর দপ্তর হচ্ছে মক্কা, সৌদি আরব। নির্বাহী পরিষদ রয়েছে, এদের নির্বাহী পরিষদের সদস্য হচ্ছে 41 জন। এটা 39টি দেশে সদস্য নাগরিকদের নিয়ে এটি গঠিত। বিশ্বের প্রায় 160টি অধিক দেশে এর শাখা রয়েছে। এর লক্ষ্য উদ্দেশ্যগুলো রাবাতায়ে আল ইসলামিয়ার লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বিশ্ব মুসলমানদের মতানৈক্য ও দ্বন্দ্ব কলহ নিরসন করা, তারপর হচ্ছে বিশ্ব মুসলমানদের নৈতিক অবৈক্য রোধ করা, বিশ্ব মুসলমানদের দারিদ্র্য বিমোচনে ব্যবস্থা গ্রহণ করা এবং ইসলামী সমাজ ব্যবস্থা উচ্ছেদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা, গোটা বিশ্বে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়া, ইসলামের রাজনীতিকে বিকশিত করা, এ সমস্ত উদ্দেশ্যকে সামনে নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে মুসলিম দেশগুলোতে তারা যে মুসলমানদের অত্যাচার প্রতিরোধে কাজ করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কাজ করছে। এই সংগঠনের মাধ্যমে সৌদি আরবে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখনো প্রায় 5,000 রোহিঙ্গাকে 5,000 অধিক রোহিঙ্গা ফ্যামিলিকে সেখানে পুনর্বাসিত করার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এভাবে রাবাতে আলমে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। এখানে অন্যান্য দেশের মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মের ইসলামের যে দাওয়াত প্রচার করা, এক্ষেত্রে তারা বিশাল ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশে এটা রিসার্চ সেন্টার রয়েছে, রিসার্চ সেন্টারে মুসলমান বিভিন্ন বিষয়ে গবেষণা করা হয়। সেখানে অগ্রগতি, কোথায় কি সমস্যা, এগুলো নিয়ে সেমিনার, সিম্পোজিয়ামের ব্যবস্থা করা হয়। তো ওয়ামিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন বিশ্বে। এই সংগঠনটি ব্রাদারহুডের একজন সদস্য এস্টাবলিশ করেছিলেন।
1972 সালে সৌদি আরবের জাতীয় ব্রাদারহুডের সদস্য কামাল হালাবি ওয়ামি প্রতিষ্ঠা করেছিলেন। 1982 সাল পর্যন্ত তিনি একটানা 10 বছর এটা নির্বাহী পরিচালক ছিলেন। এর প্রধান হচ্ছে নির্বাহী পরিচালক। সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। বর্তমান চেয়ারম্যান সালে আল আশেখ, মহাসচিব ডক্টর সালে সুলাইমান আল ওহাবি। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, ওয়ামির লক্ষ্য উদ্দেশ্য বলে আমি তোমাদের সামনে পড়ে শোনার চেষ্টা করছি। মুসলমানদের পরিচয়কে সংরক্ষণ করা। মুসলমান একটি জাতি, একটি বিশ্বের শ্রেষ্ঠ জাতি, তার যে পরিচয় সেটা সংরক্ষণ করে বিশ্বে সেটা প্রচার করা। কিভাবে এক নম্বর জাতি হিসেবে উপস্থাপন করা যায়। যুবকদেরকে শিক্ষিত, কর্মঠ ও ইতিবাচক নাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমানে জঙ্গি অর্থায়নের যুগে মুসলমানরা খুবই বিপর্যস্ত। যুবকদেরকে সেখানে পজিটিভ আইডিয়া দিয়ে, পজিটিভ শিক্ষা শিক্ষিত করে তাদেরকে প্রতিটা দেশের 1 নম্বর নাগরিকে পরিণত করার উদ্যোগ নিয়ে সে সংগঠন কাজ করে যাচ্ছে। অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত বাণীকে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মহৎ কাজ। এটা নিয়ে সংগঠন কাজ করে যাচ্ছে। যুবক ছাত্র সমাজে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, গবেষণা মাধ্যমে আলোকপাতকৃত সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় বের করা হচ্ছে। বর্তমান যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে জঙ্গি ইস্যু, সেখান থেকে কিভাবে মুসলমানদেরকে ফিরিয়ে আনা যায়, মুসলমানদেরকে কিভাবে সঠিক পথে আল্লাহ রসুলের দেওয়া সঠিক পথে দাওয়াতের মাধ্যমে মুসলমানদেরকে ইসলামের দিকে আহ্বান করা যায়, সে পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে। ইসলামের বাণীকে মুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বই, পুস্তিকা, রিপোর্ট প্রদর্শনের ব্যবস্থা করা এবং সেগুলি বিতরণের ব্যবস্থা করা। হজ উমরার উদ্দেশ্য সাধনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমরা অনেকে হজ করে থাকি, কিন্তু অনেকে অনেক নিয়ম কানুন না জানার কারণে হজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এই জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে আরো সক্রিয়ভাবে সংগঠন কাজ করবে। এরপর আমরা মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটের কারণ নিয়ে তোমাদের সামনে কথা বলবো। মুসলিম বিশ্বের নানা সংকটের কারণের মধ্যে আমি যে পয়েন্ট আউট করেছি সেগুলি নিয়ে কথা বলবো। পারস্পরিক অনৈক্য ও হানাহানি, এটা মুসলিম দেশের জন্য খুব বড় একটি সংকট। আমরা বর্তমানে পারস্পরিক হানাহানিতে লিপ্ত হয়েছি। বিশেষ করে আমাদের সামনে এখন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সৌদি আরব কর্তৃক যে লেবাননের মতো একটি দেশে যে আক্রমণ হচ্ছে, ইয়ামান, এটা খুবই দুঃখজনক। সৌদি আরব যে আগ্রাসী ভূমিকার কারণে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যে আমরা ইসরায়েলের কথা বলছি, আমেরিকার কথা বলছি, তারা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে মুসলমান আস্থাহীনতা। একে অপরের প্রতি বিশ্বাসকে তারা ভাঙতে সক্ষম হয়েছে, যার কারণে আজকে ইসরায়েল আমাদের মাথার উপর বসে ছড়ি ঘোরাচ্ছে। পশ্চিমা তথা খ্রিস্টান, ইহুদি নবীর কাছে নত জননীতি। আমরা কোনো কিছুর জন্য আল্লাহর কাছে ছুটে না গিয়ে ছুটে যাই পশ্চিমাদের কাছে, মনে হয় তারা সমাধান দিতে পারবে, কিন্তু সকল সমস্যার সমাধানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকে হারিয়ে ফেলেছি। আমরা পশ্চিমাদেরকে নাউজুবিল্লাহ এখন প্রভু মনে করছি, তারা আমাদেরকে সব ক্ষেত্রে সহযোগিতা করবে। না হলে আজকে ফিলিস্তিনের এই অবস্থা কেন? আজকে কিছুদিন আগেও 2020 সালের একেবারে অগাস্টের শুরুর দিকে যে আরব আমিরাত ফিলিস্তিনের স্বাধীনতাকে তোয়াক্কা না করে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। এটা খুবই দুঃখজনক, খুবই ধিক্কারজনক এই কাজটি তারা করেছে। বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্র এটার প্রতিবাদ জানিয়েছে। তার বিশ্বের রাজনীতিতে অন ইসলামিক লোকদের নিয়ন্ত্রণ। আজকে আমেরিকা, রাশিয়া, চীন যারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে, ইংল্যান্ড বা ফ্রান্স, তারা হয় বৌদ্ধ না হয় খ্রিস্টান, আজকে ইসরায়েল ইহুদি। তাহলে এই জাতিগুলো মুসলমানদের উপর ছড়িয়ে হচ্ছে, যার কারণে মুসলমানরা বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের ছাড়া আর কোনো সহযোগী সদস্য পাচ্ছে না, যার কারণে মুসলমানরা নানা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলাফত ব্যবস্থার পরিবর্তে সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন। আজকে আমরা যদি মুসলিম দেশগুলির দিকে তাকাই, তাহলে হয়তোবা দেখবো যে সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত। সৌদি আরবের কথা বলি, সেখানে দীর্ঘদিন থেকে সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আসছে। আজকে আমরা সাদ্দামের ইরাকের কথা বলি, সাদ্দামের ইরাক সমাজতন্ত্র ছিল,
আজকে সিরিয়ার কথা বলি, সেখানে সমাজতন্ত্র বিরাজমান। তাহলে আজকে কিছুদিন আগে যে গাদ্দাফি মারা গিয়েছেন তার কথা বলি, সেখানে একনায়কতন্ত্র ছিল। আজকে মিশরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে মুরসিকে ক্ষমতা থেকে পদচ্যুত করে দীর্ঘদিন কারাগারে থাকতে থাকতে আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে তিনি চলে গেছেন। এই যে একমাত্র গণতান্ত্রিক প্রেসিডেন্ট, তাকে সিসি আল ফাত্তা ক্ষমতাচ্যুত করে সেখানে সামরিক শাসনের মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছে। এবং 1920 সালের শুরুর দিকে সেখানে আরো বেশি যে ক্ষমতায় দীর্ঘ 2030 সাল পর্যন্ত যিনি ক্ষমতায় থাকতে পারেন সেজন্য আইন করা হয়েছে। এটা খুব দুঃখজনক অবস্থা। আজকে আমরা সুন্দর মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে গিয়েছিলেন, সে উত্তম শাসন ব্যবস্থা আজকে আমরা না গ্রহণ না করে আজকে আমরা মানুষের তৈরি সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র থেকে ধাবিত হচ্ছে। যেখানে গণতন্ত্র আছে সেখানে গণতন্ত্র চর্চায় নেই, সেখানে স্বৈরতন্ত্র চর্চার জন্য নিজের সুবিধার্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসক তথা রাষ্ট্রপ্রধানদের পশ্চিমা নির্ভরতা। আজকে আমরা আমাদের ঈমান, আমল, খোদা বিরুতা যদি আমাদের মধ্যে না থাকে, আজকে আমরা মুসলমান ভাইকে প্রাধান্য না দিই, যদি আজকে অমুসলিমদেরকে প্রাধান্য দিই, তাহলে আমাদের ঈমানের দুর্বলতা হয়ে যাবে, আমরা অনেক পিছিয়ে যাব। আজকে সেটাই হচ্ছে। আমাদের যারা প্রশাসক তারা তাকওয়া কম থাকার কারণে, আজকে ঈমানের শক্তিতে বলিয়ান না হওয়ার কারণে তারা আজকে পশ্চিমাদের কাছে লজ্জাজনক হয়ে বসে আছে। সব কিছুর জন্য তারা মনে হচ্ছে পশ্চিমাদের দৃষ্টি যদি ভালো হয় তাহলে জনগণ তাদেরকে কিছু করতে পারবে না, জনগণের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নেই, জবাবদিহিতা নেই। তারপরে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে সেটা হচ্ছে জবাবদিহিতার বড় অভাব। আমরা শাসকরা সব কিছু জনগণের হককে শোষণ করছি, জনগণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারছি না, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছি না। আজকে প্রতিটা প্রকল্পে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে, সেটা আমরা সামাল দিতে পারছি না। এটার কারণ হচ্ছে আমরা জবাবদিহিতার কথা ভুলে গিয়েছি, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা বলে গিয়েছি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে প্রশাসকদের কাছে জবাবদিহিতা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি অধস্তন সাধারণ জনগণ যারা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে কাছে জবাবদিহিতার কথা আমরা ভুলে গিয়েছি। এরপরে মুসলিম বিশ্বের সংকটের যে আরো যে কারণগুলো রয়েছে, অকার্যকর মুসলিম সংগঠন সংস্থা। আমি কিছুক্ষণ আগে এই সংস্থা এবং সংগঠন সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমি আলোচনায় বলার চেষ্টা করেছি বেশিরভাগ সংগঠনই অকার্যকর, যেগুলো বিশ্বে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, সেগুলো একেবারে অকার্যকর বলা চলে। যেমন আজকে ওয়াইসির কথা বলি, ওয়াইসি মায়ানমারের ঘটনার পর একটা প্রতিবাদও জানানি ভালো করে। ওয়াইসি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, কই তারা তো কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে পারছে না, অথচ তাদের মেইন যে লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠার, সেটা হচ্ছে জেরুজালেমকে রক্ষা করা, সেটা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। কই আজকে ফিলিস্তিনের স্বাধীনতার যেন স্বপ্ন মনে হচ্ছে। তাই আমাদের এর কারণ হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে, পাশাপাশি আমাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে, যার কারণে আমরা সক্রিয়ভাবে সংগঠনগুলোকে সক্রিয় করতে পারছি না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে, এক শক্তিতে বলিয়ান হয়ে সেটা প্রতিবাদ করতে পারছি না। মুসলমানদের খনিজ সম্পদের প্রতি পশ্চিমাদের লোভ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার সামনে অনেকের কথা হয়েছে সব হামলা কেন মুসলিম দেশগুলোতে, কারণ আল্লাহ পাক মুসলিম দেশগুলোতে অনেক বেশি খনিজ সম্পদ দিয়েছেন, যে খনিজ সম্পদের লোভ পশ্চিমারা ছাড়তে পারছে না। আর সেই খনিজ সম্পদকে আত্মসাৎ করার জন্য তারা দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে, কিভাবে মুসলমান দেশগুলোকে অধীনস্থ করে সম্পদ লুটে ফুটে খাওয়া যায়। এই সংক্রান্ত আজকে যদি আমরা লিবিয়ার গাদ্দাফিকে হত্যার পিছনে, তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে একটি কারণ, সেটা হচ্ছে তেল সম্পদকে চুরি করা।
আজকে আমরা যদি সাদ্দামের তেল সম্পদের কথা বলি, প্রায় বিশ্বের ৬৬% তেল উত্তোলন করে পশ্চিম দেশ, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, আর সেখানে প্রায় 1/5 তেল উত্তোলন করে হচ্ছে ইরাক। আজকে এভাবে মুসলমানদের সম্পদকে তারা হস্তগত করছে, আত্মসাৎ করছে। ইসলামী দলগুলোতে গণতন্ত্রের যে বিমুখতা, যে ইসলাম একটা সমন্বয়, গণতন্ত্রের সাথে ইসলামের যে সুন্দর একটা সমন্বয় করা যায়, জনগণের শাসন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা করা যায় পরামর্শের ভিত্তিতে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মদিনায় প্রতিষ্ঠা করে গিয়েছেন। সেটা খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠা করে গিয়েছেন খেলাফতের মাধ্যমে। আমাদের সামনে এত সুন্দর উদাহরণ থাকার পরও আমরা গণতন্ত্রকে এক পক্ষে ঘৃণা করছি, আর এক পক্ষ বলছে গণতন্ত্র জনগণের শাসন। কিন্তু ইসলাম হচ্ছে গণতন্ত্র এবং জনগণের শাসন, ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, কিন্তু ইসলামী সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর। এই ধারণার সাথে সমন্বয় সাধন করে উত্তমভাবে কল্যাণমূলক যে গণতন্ত্র, সেটাই মুসলমান, সেটা ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছে। আজকে আমাদের ইসলামী দলগুলোর মধ্যে এই গণতন্ত্রকে সমন্বয় সাধন করার প্রতি একটা বিমুখতা রয়েছে, যার কারণে আজকে তারা স্বাভাবিক রাজনীতির সাথে নিজেকে জড়াতে পারছে না। আরেকটা বড় সমস্যা, সেটা সুন্নি শিয়া আহলে হাদিস বা সালাফি পন্থীদের মতবিরোধ। আজকে আজকে নামাজ ফরজ এ বিষয়ে তর্ক হচ্ছে না, আজকে রোজা ফরজ এই বিষয়ে তর্ক হচ্ছে না, আজকে সূরা ফাতিহার পরে আমিন ছোট করে বলবো নাকি বড় করে বলবো, এটা নিয়ে মারামারি হচ্ছে, এটা নিয়ে অনেক বেশি বিক্ষোভ হচ্ছে, মুসলমান ভিতর আত্মঘাতী বোম্বিং হচ্ছে। আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আজকে আমরা একজন আরেকজনকে কাফির ঘোষণা দিচ্ছি, অমুসলিম ঘোষণা দিচ্ছি। আমরা আশা করব আমাদের ইসলামী চিন্তাবিদরা এ সংক্রান্ত ক্ষুদ্র বিষয়ে মতবিরোধ থেকে তারা নিজেদেরকে বের করে নিয়ে আসবেন। তারা উদার দৃষ্টি ইসলামের বড় বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিয়ে ঐক্যবদ্ধ ইসলামী রাজনীতি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেদিকে মনোযোগী হবেন। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসলামকে শতভাগ উপস্থাপন করা, শতভাগ কার্যকরী করা নিজের জীবনে এটা সম্ভব নয়। কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম বিরোধী হয়, তাহলে সেখানে মুসলমান সুন্দর জীবন অতিবাহিত করতে পারে না। সেটা ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক। এরপরে আছে ইসলাম মানব সৃষ্ট রাজনীতির বিপরীতমুখী অবস্থান। সেটা তো সর্বোত্তম আদর্শ হচ্ছে যে আদর্শ আল্লাহ পাক দিয়েছেন। সর্বোত্তম জীবন ব্যবস্থা হচ্ছে যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছেন। আমরা সর্বোত্তম জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আজকে নিজেরাই নিজেদের সুবিধার মতো করে, সেই খ্রিস্টান পাগড়িদের মতো ধর্মকে কাটছাট করে নিজেদের সুবিধা মতো করে আমরা ইঞ্জিলকে বানিয়েছি, তৌরাতকে বানিয়েছি, সংযোজন বিয়োজন করেছি। আজকেও ঠিক একই অবস্থা, শাসন ব্যবস্থা নিজের সুবিধার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে কোরআনকে বাদ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা মানব সৃষ্ট জীবন ব্যবস্থা নিয়ে পড়ে আছি। এবং এটা নিয়ে যে বিপরীতমুখী অবস্থান সৃষ্টি হয়েছে, তা আমরা আশা করব যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থাকে সর্বোত্তম জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আরব মুসলিম দেশসমূহের অনৈক্য ও বিরোধকে নিরসন করা, এই যে বিরোধ যেটা রয়েছে, এটা একটা বড় সমস্যা, যে আমরা পরস্পরের আস্থাহীনতার মধ্যে রয়েছে। আমরা এক মুসলিম দেশ হিসাবে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পরে পশ্চিমাদের শোষণ নির্যাতনের মুখে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু মুসলিম দেশ সমূহের মধ্যে যেভাবে বঙ্গবন্ধু যে ওআইসিতে যোগ দিয়ে একটা ঐক্যের সম্বন্ধ এস্টাবলিশ করেছিলেন, আজকে আমরা যেন অন্যান্য দেশগুলির দিকে তাকালে এই ধরনের সম্প্রীতি সৌহার্দ্য আমরা দেখতে পাচ্ছি না। তা আমাদের উচিত রাষ্ট্রপ্রধানদেরকে তাদের আন্তঃবিরোধগুলো নিরসন করে ঐক্যবদ্ধ ইসলামী বিশ্বকে উপস্থাপন করা এবং শক্তিশালী মুসলিম বিশ্ব সৃষ্টির মাধ্যমে তারা সংকটের মোকাবেলা করে উত্তম জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
আরো যে সংকটের কারণগুলো আমি তোমাদের সামনে, কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অনুসরণ না করা। আজকে আমরা ব্যক্তিগত জীবনে যখন নামাজ পড়ি, আজকে আমরা যখন রোজা রাখি, তখন আমরা খুব ইসলামকে মানি। কিন্তু আজকে সমাজ ব্যবস্থার কথা বলি, আজকে আজকে যদি আমি বিয়ের সময় যদি আমি উত্তম যে মহারানার কথা বলি, তখন আমাকে বলা হয় সেটা ভিন্ন ব্যাপার, সেটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ইসলাম তো ইসলামকে সবকিছু সহজ করে দিয়েছে। আজকে বিবাহকে ইসলাম সহজ করে দিয়েছে, জেনাকে কঠিন করে দিয়েছে। আজকে আমরা বিবাহকে অনেক বেশি কঠিন বানিয়ে ফেলেছি, অনেক বেশি মহারানা চাপিয়ে দিচ্ছি সন্তানদের, বিশেষ করে বর পক্ষের প্রতি, আর বর পক্ষ চাপিয়ে দিচ্ছে যৌতুক। এই যে অবস্থা, মুসলমানরা যেন কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গিয়ে দুনিয়ার জগতের সাথে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। আজকে রাষ্ট্রীয় জীবনে কোরআন হাদিসের কথা অনুসরণ করা হচ্ছে না। কিছু অংশ সৌদি আরবের মতো রাজতান্ত্রিক দেশে কিছু অংশ অনুসরণ করা হলেও তাদের মূল যে নেতা নির্বাচন সেখানে অনুসরণ করা হচ্ছে না, মূল যে প্রতিনিধি নির্বাচন সেখানে অনুসরণ করা হচ্ছে না। তাহলে আজকে আমাদের সুবিধার জন্য যে আমাদের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, তখন সেখানে আমরা ইসলামী কঠোরতাকে ব্যবহার করছি, কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে সেটা করছি না। প্রতিটি দেশ আজকে, আমরা মুসলিম দেশ বাট নট ইসলামিক স্টেট, আমরা মুসলিম বিশ্ব নট ইসলামিক বিশ্ব, এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছি। আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু যেখানে 99% মুসলমান, সেখানে ইসলামী রাষ্ট্র নেই। এটা ভাবতে খুব কষ্ট লাগে যে মানে এটা আলোচনার বিষয়বস্তু নয় বললে হয়। যেখানে 99% মুসলমান, সেখানে যদি ইসলামী রাষ্ট্র বা স্টেট প্রতিষ্ঠা না হয়, সেখানে আর কোথায় হবে? সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, শাসক ও জনগণের পারস্পরিক বিশ্বস্ততার অভাব, পরস্পর যেন শত্রু, শাসক এবং জনগণ, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে যদি এটার একটা দূরত্ব অবসান ঘটি, সুন্দর সৌহার্দ্যপূর্ণ শাসক এবং জনগণের অংশগ্রহণের সমন্বয়ে সুন্দর একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, সেটা ইসলামই পারে। ইসলামের উপর আমরা ফিরে আসি, পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করি, কোরআন হাদিসকে অনুসরণ করি, তাহলে আজকে শাসক জনগণের মধ্যে অস্থিরতা থাকবে না, অবিশ্বাস থাকবে না। মুসলমানদের মধ্যে ইসলামিক কমন মার্কেট না থাকে, আমি আইডিবির কথা বলতে গিয়ে কমন মার্কেটের কথা বলেছিলাম। আজকে আমরা মুখে হালাল হারামের কথা বলতেছি, কিন্তু হালাল উপায় কিভাবে এস্টাবলিশ করব বিশ্বের মাঝে, বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, যে মানুষের বিশাল বিশাল একটা অংশ হচ্ছে অর্থনীতি, সেখানে আমরা কিভাবে এস্টাবলিশ করবো? সে বিশ্বে কমন মার্কেট আমাদের খুব দরকার, ইসলামী মার্কেট খুব দরকার, যেটা হালাল হারামের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যেখানে মূল হবে সুদ নয়, সেখানে প্রফিট বা লাভ। আল্লাহ পাক কোরআনে যেভাবে বলেছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি, কারণ ব্যবসা হচ্ছে লাভের বিষয়। তারপর দাওয়াতি কার্যক্রম থেকে দূরে। আজকে মুসলিম হচ্ছে মিশনারি জাতি, যাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আজকে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছে, কোরআন এবং হাদিস। যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। তিনি আরো বলেছিলেন, তোমরা এখানে যারা উপস্থিত আছো তাদের প্রতি আমার আহ্বান রইল, তোমরা যে যা জানো তা অন্যকে পৌঁছিয়ে দাও, অর্থাৎ তোমাদের দাওয়াতকে পৌঁছিয়ে দাও, মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দাও। আজকে আমরা সেই দাওয়াতের কার্যক্রম থেকে অনেক দূরে সরে এসেছি। মুসলমানরা, আল্লাহ পাক খনিজ সম্পদ দিয়েছেন, দামি দামি গাড়ি ব্যবহার করছি, দামি দামি পোশাক ব্যবহার করছি, অনেক টাকা অপচয় করছি, কিন্তু ইসলামী দাওয়াতের পিছনে কোনো পরিকল্পনা নেই। সঠিকভাবে আমরা আমাদের অর্থ ব্যয় করা, জান এবং মাল নিয়ে জিহাদের কাজ করা, সেটা আমরা করছি না। দাওয়াতের কাজকে আমাদের বাড়িয়ে নিতে হবে, অনুচ্ছেদ আমরা অলস একটা জাতিতে পরিণত হব, যেটা আমরা প্রত্যক্ষ করছি। এটা যদি বহমান থাকে, তাহলে বিশ্বের বুকে আমরা নির্যাতিত, নিগৃহীত একটা জাতি পরিণত ছাড়া আর কিছু হতে পারবো না। শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের অভাব। আজকে যারা মুসলিম দেশগুলোর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে, তাদেরকে গবেষণামূলক কোনো কর্মসূচি তাদের নেই। কারণ হচ্ছে তারা শিক্ষা দীক্ষায়, কৌশলের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। তাই তারা আত্মম্বরিতাকে তাদের অতি সম্বল মনে করছে, তাদের জ্ঞান প্রজ্ঞাকে ব্যবহার করা হচ্ছে না, কারণ শিক্ষার অভাবের কারণে এই কাজটি হচ্ছে। তাই
আমাদের শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যেতে হবে। আজকে ইসরায়েল আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে শুধু একটি মাত্র কারণ, সেটা হচ্ছে তারা শিক্ষা দীক্ষায় আমাদের চেয়ে অনেক বেশি, অনেক অগ্রগতি সম্পন্ন। জ্ঞান বিজ্ঞান, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের আগ্রহের অভাব। আজকে বিজ্ঞানের কথা বলি, আজকে রসায়নের কথা বলি, আজকে গণিতের কথা বলি, আজকে ভূগোল কথা বলি, আজকে পদার্থের কথা বলি। সব কিছুর উদ্ভাবক, সব কিছুর আবিষ্কারক কিন্তু মুসলমান। আজকে মুসলমানরা অলস জাতিতে রূপান্তরিত, তাদের স্বপ্ন যা বিশ্বব্যাপী একটি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর বিশ্বকে উপহার দেওয়া, সে পরিশ্রম থেকে তারা দূরে সরে এসেছে। তাই এটা তাদেরকে এগিয়ে আসতে হবে। এরপরে আমি যে সংকটগুলো এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করেছি, সংকটগুলো থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, আমি সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। সংকটগুলো উত্তরণের যে উপায়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হওয়া, এটা ছাড়া আমাদের সংকট উত্তরণের বিকল্প নেই। আল্লাহ সাহায্যমুখী হওয়া, প্রতিটি ক্ষেত্রে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা থাকতে হবে, তাহলে আমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, আজকে ইসলামিক খেলাফত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আবারও সোনালী যুগ, মদিনার ইসলাম যুগ, খেলাফতের যুগে ফিরে যেতে পারবো। এটাই আমাদের আত্মবিশ্বাস। ইসলামিক কমন মার্কেট চালু, আজকে হালাল হারামের ভিত্তিতে যখন ইসলামিক কমন মার্কেট চালু হবে, ইকোনমি যখন সুদ মুক্ত হবে, তখন আমরা অনেকাংশেই ইসলামে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করছি এটা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আখিরাতমুখী হওয়া, মুসলমানদেরকে দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের জীবনের প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের হিসাব নিকাশ হবে আখিরাতে। তা আখিরাতমুখী আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে। এরপর হচ্ছে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রকাশ। ইসলামী শিক্ষাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমরা যে যে সংকট, আমরা ইসলামী শিক্ষা তখন আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। ইসলামী সংকটকে যখন আমরা উত্তরণ প্রচার এবং প্রকাশ বেশি হয়ে যাবে, তখন বিশ্বের বেশিরভাগ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। তখন এটা ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যেটা খুবই করে বিশ্ব সংগঠন সংস্থাগুলোকে কার্যকর করা, বিশ্বের যে সংস্থাগুলো আছে তাদেরকে অধিকতর কার্যকর সংস্থা হিসেবে রূপান্তর করতে হবে। বিজ্ঞান প্রযুক্তি, একটু আগে যেটা বলেছি, বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আমাদের হারানো গৌরবকে পুনরুদ্ধার করতে হবে। যোগ্যতা সম্পন্ন খোদাবীর নেতৃত্ব তৈরি করা, আমাদেরকে যোগ্য নেতৃত্ব তৈরির প্রতি মনোযোগ দিতে হবে। যাদের দ্বারা শাসন ক্ষমতা অধিষ্ঠিত হবে, তারা যেন খোদাবীর হয়, তাদের জন্য যোগ্যতা থাকে, প্রজ্ঞা থাকে, কৌশল থাকে, তারা যেন ইসলাম মুসলমানদের স্বার্থের জন্য কাজ করতে পারে। ইসলাম ও রাজনীতির মধ্যে সমন্বয় করা। আজকে ইসলাম এবং রাজনীতি মনে হয় যে দুটো দুই বিষয়, কিন্তু না, দুটো একই বিষয়। ইসলামের মধ্যে অবশ্যই রাজনীতি রয়েছে, যে রসুল সাল্লাহ ইসলাম দেখিয়ে দিয়ে গেছেন। সে রসুলের মদিনার যে শাসনকে অনুসরণ করে আমার ইসলামী শাসনকে সমন্বয় সাধন করতে হবে, ইসলামী রাজনৈতিক সমন্বয় করতে হবে। অত্যাধুনিক প্রযুক্তি সময় একটি শক্তিশালী সামরিক বাহিনী, আজকে নিরাপত্তা বাহিনীর জন্য সামরিক জোট গঠন খুবই দরকার। আশা করি সামনে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। সকল পর্যায়ে ইসলামী শরিয়া বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামী শরিয়াকে কার্যকর করা সুপারিশ করছে। প্রতিটি মুসলিম দেশকে কল্যাণ করে ইসলামী রাষ্ট্রে পরিণত করা, এটা ছাড়া বিকল্প নেই। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যে যেখানে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা আজকের ক্লাসের সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।